আসসালামু আলাইকুম। আমাদের নতুন পথযাত্রা। এখন আমরা শুরুতে আলোচনা করব তাপগতিবিদ্যা নিয়ে। আজকে সাজেশন ক্লাসে আমরা প্রথমে তাপগতিবিদ্যার দুইটা অংশে ভাগ করছি। সিকিউ অংশ কোনগুলো তোমরা পড়বা আর এমসিকিউ এর জন্য কোন অংশটা তোমরা পড়বা। এখন আমরা আসো পড়াই ফিজিক্স। যখন তাপগতিবিদ্যার কথা আসে, তাপগতিবিদ্যা থেকে ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন আসতে পারে। ইভেন এটা আসছে গত বছর ঢাকা বোর্ডে একটা সহজ একেবারে লুজ কোয়েশ্চেন দিছে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে। আবার আরেকটা কোয়েশ্চেন দিছে হলো একটু স্ট্যান্ডার্ড করে, যে একটা ক্ষেত্রফল দিয়ে দিছে। তো সেরকম দুই ধরনের প্রিপারেশন তোমার রাখতে হবে। স্ট্যান্ডার্ডের জন্য প্রিপারেশন রাখতে হবে, আবার তোমাকে একেবারে সহজ কোয়েশ্চেন দিলে সেটাও তোমার পারতে হবে। কোনোভাবে পারা জিনিস ভুল করা যাবে না। তাই আমাদের টার্গেট থাকবে হয়তোবা তাপগতিবিদ্যা থেকে দুইটা আসবে, অথবা একটা লিস্ট আসবে, প্রত্যেকটা বোর্ডে আসে। তো তাপগতিবিদ্যা থেকে তোমরা সবাই জানো যে কার্নোচক্রকে যত স্টার দেওয়া হোক, এটা কোন অংশে কম না কারো থেকে। তো কার্নোচক্রটা তোমরা এমন ভাবে পড়বা যে কার্নোচক্রের কোনটা কোন প্রক্রিয়া, যেমন প্রথমে সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। প্রত্যেকটা প্রক্রিয়া যেন তোমাদের কোনটা কোন প্রক্রিয়ায় তোমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবা, যে সমষ্ণ প্রসারণের সূত্রে অ্যাপ্লাই করবা নাকি রুদ্ধতাপীয় প্রসারণের সূত্রে অ্যাপ্লাই করবে, এরকম কনফিউশনে থাকা যাবে না। তাই এই কার্নোচক্রটা আরেকবার পড়া থাকলে আরেকবার রিভিশন দিবা, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হলো ম্যাথ করার ক্ষেত্রে। আর সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে তোমার কোশ্চেন আসবে না এরকম প্রবাবিলিটি একেবারে নাই বললে চলে। মানে সমষ্ণ প্রক্রিয়ার সমষ্ণের ক্ষেত্রে যেরকম P1 V1 P2 V2 এই সূত্রটা অ্যাপ্লাই হয়। রুদ্ধতাপীয় ক্ষেত্রে P1 V1 পাওয়ার গামা P2 V2 পাওয়ার গামা, এই সূত্রটা অ্যাপ্লাই হয়। তো সমষ্ণ রুদ্ধতাপীয় কোন সূত্রে কোন ব্যতিক্রম আছে, তারপরে V1 T1 পাওয়ার গামা -1, এই সূত্রটা একটু বেশি আসে। V2 T2 পাওয়ার গামা -1, এই যে এই সূত্রটা দেখতেছো না, এই সূত্রটা থেকে তোমাকে বলবে কি প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবা। কথা হলো তাপগতীয় প্রক্রিয়া তোমাকে প্রশ্নের মধ্যে সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয় কোনটা সেটা সরাসরি উল্লেখ করবে না। তোমাকে বলবে কি যে এমন একটি প্রক্রিয়ায় এই ঘটনাটি ধীরে ধীরে ঘটতেছে। যখন ধীরে কথাটা বলবে তখন ধরে নিবা যে এটা অন্য কোনো না, সমষ্ণ প্রক্রিয়ার কথা বলতেছে। আর হঠাৎ শব্দ প্রশ্নের মধ্যে যদি হঠাৎ বা খুব দ্রুত বা তাৎক্ষণিক এরকম শব্দগুলো দেখলে বুঝে নিবা যে সেই প্রক্রিয়াটা যেটার কথা বলা হইতেছে সেটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাই সেই অনুযায়ী তোমাকে আয়তন টেম্পারেচার দেয়া থাকলে, আবার গ নাম্বার প্রশ্নে তোমাকে বলে দিবে যে এত আয়তন হওয়ার জন্য তাপমাত্রা কত লাগবে, তখন এরকম রুদ্ধতাপীয় সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তার সবচেয়ে এটা হলো 3 স্টার মার্কার, কারণ হলো বর্তমানে রিসেন্ট কোয়েশ্চেন গুলা তুমি যদি অ্যানালাইসিস করো তুমি দেখবা যে এই কোয়েশ্চেন গুলা খুব বেশি আসতেছে। সেটা হইলো তোমার বিভিন্ন গ্রাফ দিয়ে দেয়, যে এরকম একটা গ্রাফ দিবে, ধরো এরকম গ্রাফ দিয়ে বিভিন্ন পয়েন্টে তোমাকে একদিকে পি দিয়ে দিবে, একদিকে ভি দিয়ে দিবে, তোমাকে আয়তন নির্ণয় করতে বলবে, তোমাকে কৃতকাজ নির্ণয় করতে বলবে। তো কৃতকাজ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হইল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ক্ষেত্রফল, এরিয়া। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এরিয়া। অর্থাৎ আমরা যে ছোটকালে যে সূত্রগুলো পড়ছি, যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো তোমাকে ধরে এটা বি, এটা সি পয়েন্ট দিয়ে দিচ্ছে, তোমাকে বিসি অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো বি থেকে সি পর্যন্ত তুমি দাগ টানবা। দাগ টানার পরে তুমি দেখতেছো কি একটা বাহু বাঁকা আর একটা বাহু সোজা। তবে তুমি এইটা দিয়ে চিন্তা করতে পারতেছো না যে এটা কোন ক্ষেত্র। এটা আসলে কিন্তু হইলো ট্রাপিজিয়াম ক্ষেত্র, কারণ ট্রাপিজিয়াম ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে, আর বাকি দুইটা বাহুগুলো সমান্তরাল হয় না, আবার সমানও হয় না, অসমান থেকে যায়। তো এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, তারপরে এই যে এটা আরেকটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি, এখানে তোমাকে আয়তনের মান উল্লেখ করে দিবে। ধরো বি ইজ ইকুয়াল টু 10 মিটার কিউব উল্লেখ করে দিয়েছে, এখানে ভি ইজ ইকুয়াল টু তোমাকে উল্লেখ করে দিয়েছে হলো 1 মিটার কিউব।
তারপরে তোমাকে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলোর জন্য তোমার ওই যে ছোট কালের যে সূত্রগুলো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা যদি পড়ে যাও তাহলে কালকে পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমরা হ্যান্ডেল করতে পারবে, অন্যথায় কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। যেমন বিসি প্রক্রিয়া বললে বি থেকে সি অংশের সি বিন্দু থেকে একটা দাগ টানবা, দাগ টানার পর ক্ষেত্রটা কি হয়েছে সেটা চিন্তা করবা, তারপরে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল কি। এটা ট্রাপিজিয়াম ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হলো দীর্ঘ বাহুটার গুণফল। এরকম করে বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই সব সূত্রগুলো মাথায় রেখে এই অঙ্কগুলো সলভ করবা। আর তারপরে টপিক হলো তোমার কর্মদক্ষতা নির্ণয় করতে বলবে। আসলে মূল কথা হলো যে তাপগতিবিদ্যার কোশ্চেনে কর্মদক্ষতা নির্ণয়টা খুব কমন একসময় ছিল, তবে বর্তমানের কোশ্চেন গুলো হলো কর্মদক্ষতা তোমাকে একটা দিয়ে দিবেন, দিয়ে টেম্পারেচারে একটা উল্লেখ করে দিবেন, সেই টেম্পারেচার উল্লেখ করার পরে একটা ভিন্ন কর্মদক্ষতা দিয়ে বলবে কি এই ধরো দিয়ে দিচ্ছে হলো তোমার কর্মদক্ষতা প্রথমে ছিল হলো তোমার 30%, আর তোমাকে গ্রাহকের তাপমাত্রা উচ্চের তাপমাত্রা দেওয়া আছে, T1 দেওয়া আছে 300 কেলভিন, T2 দেওয়া আছে 600 কেলভিন ধরে নাও আর কি, T2 দেওয়া আছে 600 কেলভিন। তোমাকে পরবর্তীতে হঠাৎ করে বলবে কি যে 60% কর্মদক্ষতার জন্য এই গ্রাহকের তাপমাত্রাকে কত চেঞ্জ করতে হবে, গ্রাহকের তাপমাত্রা কি পরিবর্তন করলে কর্মদক্ষতা 60% হবে। এই কোশ্চেন গুলো যতগুলো বোর্ডে আছে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে এই কোশ্চেন গুলো না পড়ে তোমরা যাবা না, বা এই কোশ্চেন গুলোর শর্টকাট যদি অ্যাপ্লাই করতে পারো তো খুব ভালো, শর্টকাট না করতে পারলেও ব্রডলি তুমি করাটা শিখে যাবে, কারণ এগুলো আসলে সচরাচর এগুলো 4 নম্বরের জন্য আসে। স্থিতির থেকে তোমরা যা যা পড়বা তাহলে চার্জের কোয়ান্টাম কুলম্বের সূত্র, বিভব ও প্রাবল্য নির্ণয়, বিশেষ করে গোলকের জন্য বিভব প্রাবল্য নির্ণয়, আবার ধারকের সমান্তরাল শ্রেণী সন্নিবেশ সঞ্চিত শক্তি নির্ণয়, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা পড়বা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য প্রাবল্য আর বিভবের সাথে দূরত্বের সম্পর্কটা পড়ে রাখবে। আমাদের এখন আলোচনা করবো ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। ভৌত আলোক বিজ্ঞানের যে বিষয়গুলো পড়বা তা হলো তরঙ্গ মুখ কাকে বলে, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সংজ্ঞাটা 2π/λ দিয়ে, আর ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় উজ্জ্বল অন্ধকার বিন্দু নির্ণয়ের সূত্রগুলো এবং সেই সূত্রের প্রয়োগ নিয়ে যত ম্যাথ আছে সেই ম্যাথের কনসেপ্ট গুলো করবা। পরপর দুটি উজ্জ্বল অন্ধকার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব খুব ইম্পর্টেন্ট, প্রায় বেশিরভাগ বোর্ডে এই কোশ্চেনটা গতে আসবে, গ লিখে দিলাম, লিখে নিন। আর অপবর্তন রেটিং থেকে যদি কোশ্চেন আসে তাহলে চরমের সূত্র থেকেই আসবে, এর ব্যতিক্রম করবে না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা উজ্জ্বল অন্ধকার বিন্দু নির্ণয়ে দশা পার্থক্য পথ পার্থক্য, এটা এমসিকিউ। আর এই সূত্রগুলোর থেকে আর কি এইটার উপর বেস করে বেশিরভাগ আর কি ঘ নাম্বারও কোশ্চেন দিবে, এই দুইটার উপর বেস করে। তাই এই দুইটা টপিক মিস করবে না, এটা এমসিকিউর জন্য পড়বা, সংজ্ঞার জন্য এটা পড়বা, অপবর্তন রেটিংটা ব্যাকআপ অপশন রেখে দিবা, যে কোনো বোর্ডে যে কোনো সময় দিয়ে দিতে পারে, তখন আসলে আর আলোর বেগের কাছাকাছি বেগের গতিশীল বস্তুর গতিশক্তি নির্ণয়, যেমন হলো c/√2 বা c/√3, c/√2, এই বেগগুলোতে গতিশীল বা এরকম যতই কোন একটা সংখ্যা c/3 দিয়ে দিল, এরকম গতিশক্তি বেগের নিয়ে গতিশীল বস্তুর গতিশক্তি নির্ণয়ের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এটা আসতে পারে, এটা গ নাম্বারের জন্য আসবে যদি আসে। আর হলো সময়ের আপেক্ষিকতা, মহাকাশ ভ্রমণের পর বয়সের হিসাব নিকাশ করার জন্য যে সময়ের আপেক্ষিকতার ব্যাপারগুলো থাকে, তখন বয়স কত হয় সেই হিসাব নিকাশ গুলো খুব ভালো করে পড়ে যাবে। সময়ের আপেক্ষিকতা আসবে, অথবা এখানে সর্বোচ্চ হলে ভরের আপেক্ষিকতা আসবে, ভরের আপেক্ষিকতা। তো দৈর্ঘ্যের আপেক্ষিকতা আসার সম্ভাবনা খুবই কম। আর গতিশক্তির জন্য এই সূত্রটা মাস্ট পড়ে যাবে, কোন একটা বস্তুর গতিশক্তি হবে তার সূচন কম্পকের সাথে প্লাঙ্ক ধ্রুবকের গুণফল মাইনাস হবে হলো তার W0, এটা মাইনাস হয়ে যাবে। এবং যখনই বলবে যে কত বেগে ইলেকট্রনটি গতিশীল হবে, সূচন কম্পাঙ্ক উল্লেখ থাকবে, তারপরে কম্পাঙ্ক কততে আলো পড়ছে সেটা উল্লেখ থাকবে, তখন এই kmax এর জায়গায় ½ m v² ইউজ করতে হবে, তখন এটা দিয়েই ম্যাথ করা যাবে। আশা করি এই টপিকগুলো পড়লে তোমরা আধুনিক পদার্থবিজ্ঞান খুব ভালো কমপ্লিট করতে পারবে।